স্বাগত জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে বাংলাভিশনের 4 দিনব্যাপী বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত ইলেকশন এক্সপ্রেস পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানের সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে এই মুহূর্তে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। আমার হাতে ডানে আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, আমার হাতে বামে আছেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের সাবেক সদস্য আরমান হোসাইন। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। স্টুডিও বোঝা যায় আজকে তো আলোচনা পুরোটাই ভোটের ফলাফল এই নিয়ে আলোচনা শুরু করতে চাই আরমান হোসাইন আপনাকে দিয়ে। যেমনটা বলছিলাম, মানে অনেকেই অনেক চাইলে একটু কম বেশি আছে। আমাদের তথ্যটাই যদি আমি ক্যারি করি, 192টি কেন্দ্রে এখন পর্যন্ত ফলাফল আমরা জানতে পেরেছি। সেখানে বিএনপি 153টি, জামাত 30টি, এনসিপি 4টি এবং অন্যান্য 5টি। এই যদি ভোটের ফলাফল হয়, প্রশ্নটা আপনার কাছে শুরুতে এভাবে রাখতে চাই, ভোট উৎসব যে উৎসব আমরা দিনব্যাপী দেখলাম, সেই উৎসব নিয়ে আপনার অভিব্যক্তি এবং উৎসব শেষে যে ফলাফল, সেই ফলাফলে 1.5 শতাধিক আসন নিশ্চিত করে সরকার গঠনের পথে বিএনপি, এই ফলাফল কতটা প্রত্যাশিত ছিল, আপনি কিভাবে দেখছেন আরমান হোসাইন? ধন্যবাদ আপনাকে। প্রথমত যদি আমরা দেখি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিকাল 4:30 পর্যন্ত যে ভোট গ্রহণটা হলো, ভোট গ্রহণ প্রক্রিয়াটা যদি আমাকে বিশ্লেষণ করতে হয়, যদি আমরা এটাকে অ্যাসেস করি, তাহলে আমি বলবো যে খুব শান্তিপূর্ণভাবে এবং কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মানুষ কিন্তু বেশ শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোটটা দিতে পেরেছে। আমরা এখনো পর্যন্ত জানি না যে ভোটার টার্ন আউট কত, ভোটার পার্সেন্টেজটা কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। বাট ইলেকশনের যে পরিবেশটা আমরা প্রত্যাশা করেছিলাম, সংঘাতময় পরিস্থিতি অ্যাভয়েড করে শান্তিপূর্ণভাবে মানুষ খুব সেফলি যেন ভোট কেন্দ্রে যেতে পারে, কোনো প্রকার বাধা বিপত্তি, কোনো প্রকার চাপ প্রয়োগের বাইরে গিয়ে যেন মানুষ তার শান্তিপূর্ণভাবে তার যে ইচ্ছা, ভোটের অধিকারটা যেন প্রয়োগ করতে পারে, সেই পরিবেশটা আমরা প্রত্যাশা করেছিলাম। তো কিছু আসন ছাড়া বা কিছু কেন্দ্র ছাড়া আমরা যেটা দেখেছি যে ভোট গ্রহণটা বেশ শান্তিপূর্ণ ছিল। এখন এরপরে যে ফলাফল প্রক্রিয়া আপনি যেটা বললেন, এক একটা জায়গায় এক এক রকম ফলাফলের এই পর্যন্ত পরিসংখ্যান, কিছু মিডিয়া সেটাকে 160 পর্যন্ত নিয়ে গিয়েছে বিএনপিকে, কিছু মিডিয়ায় সেটা এখন পর্যন্ত, আমি প্রথম আলোর যদি এখন আমি লাইভ ফলাফলের যেটা দেখি, ওখানে এখনো পর্যন্ত মাত্র বিএনপি 27টা আসন দেখানো হচ্ছে, 27 সিটস। তো এই যে একটা ডিসক্রিপেন্সি, ফলাফল তো এখনো পর্যন্ত অফিসিয়ালি ঘোষণা হয়নি, আমরা কোনো আসন থেকে এখন অফিসিয়ালি কোনো ফলাফল আমরা পাইনি, সব বেসরকারি ফলাফল পাচ্ছি। তো এই জায়গাটায় যে ফলাফল ঘোষণা করা বা ইলেকশন রেজাল্টটা নিয়ে যে মিডিয়ার যে একটা দেখতে পাচ্ছি যে মানে একটা বিশাল ডিফারেন্স চ্যানেল থেকে চ্যানেলে, অথবা মিডিয়ার আগ বাড়িয়ে ফলাফল ঘোষণা করার যে একটা প্রবণতা, এটা একটা প্রশ্ন থাকে প্রথমত। কারণ দেখেন, কিছু কিছু আসনে বিএনপিকে বিজয়ী ঘোষণা করা হচ্ছে, সেই আসনে হয়তো তারা জিততে নাও পারে। এমন আসনে বিজয়ী ঘোষণা করা হচ্ছে যেখানে এখনো পর্যন্ত 10 থেকে 15টা কেন্দ্রে ভোট গণনা বাকি আছে। এমন আসনে বিজয় ঘোষণা করা হচ্ছে যেখানে এখনো পর্যন্ত 30টা কেন্দ্র পর্যন্ত এখনো বাকি আছে, কিন্তু বিএনপিকে প্রাথমিকভাবে বিজয় ঘোষণা করা হচ্ছে এই আসনগুলোতে। তো আপনি যখন একটা ফলাফলটা প্রকাশ করবেন, আপনার বেসরকারিভাবে করলেও প্রত্যেকটা আসনের ভোট ক্যালকুলেশন করে তো আপনাকে ওই আসনে বিজয় বলতে হবে কাউকে। আমরা তো দেখতে পাচ্ছি যে খুব ক্লোজ মার্জিনের রেজাল্ট হচ্ছে। বাগেরহাট 5-এ জামাতের সেক্রেটারি জেনারেল উনি অল্প কিছু 2200 ভোটের ব্যবধানে হেরে গেছেন। সো একটা কেন্দ্র থেকে আরেকটা কেন্দ্রতে কিন্তু ফলাফলের মেজর ডিফারেন্স হতে পারে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, মিডিয়ার কাছ থেকে তারা স্বপ্রণোদিত হয়ে খুবই ইন্টারেস্টিংলি বিএনপিকে কিভাবে কত আসনে বিজয় করা যায় সেই জিনিসটা পোর্ট্রে করছে। বিএনপি কিন্তু পুরোটা এই ক্যাম্পেইনের সময়টাই আত্মবিশ্বাসী ছিল যে তারা তাদের দলই ক্ষমতায় আসবে, সেই সংখ্যাগরিষ্ঠতা তারা অর্জন করবে। যদি এই ফলাফল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, এই ফলাফল কি আপনাদের কাছে প্রত্যাশিত ছিল কিনা? দেখুন, ফলাফল প্রত্যাশিত হচ্ছে, জনগণে ভোটের মাধ্যমে যে রায়টা দিবে সেই রায়টা আমরা অ্যাকসেপ্ট করব। আমাদের প্রত্যাশা জনগণ তার রায়টা দিবে। মানুষের রায় যদি স্বচ্ছভাবে প্রতিফলিত হয়, সেক্ষেত্রে আমাদের অ্যাকসেপ্ট করতে কোনো বাধা নাই। আমরা বলতেছি না যে, অবজেকশন করতেছি না যে বিএনপি এত আসনে জিতে গেল, এটা মানুষের রায়, প্রত্যাশিত রায়টা এখানে আসে নাই। মানুষ যে রায় দেবে সেটাই আমরা মেনে নিতে হবে, এটাই তো রাজনীতি, এটাই তো ভোটের রাজনীতি। কিন্তু যেটা হচ্ছে, আমি প্রথমত আপনাকে বললাম, মিডিয়ার একটা বিষয়টা আগ বাড়িয়ে খুব ইন্টারেস্টিংলি যেসব আসনে বিএনপি এগিয়ে আছে, সেই আসনগুলোতে তারা রেজাল্টটা দেখাচ্ছে, যেখানে ভোট কেন্দ্রে এখনো পর্যন্ত আপনার প্রত্যেকটা ভোট কেন্দ্র গণনা করা সম্পন্ন হয় নাই, সে আসনে বিএনপিকে বিজয় দেখানো হচ্ছে, যে 5-10টা আসন এখনো কেন্দ্র বাকি, ওই আসনগুলোতে বিজয় দেখানো হচ্ছে। আরেকটা বিষয় আপনার যদি বলি, ঢাকা 8 আসন এবং ঢাকা 16 আসনের বিষয়টা যদি আপনি দেখেন, ঢাকা 16 আসন এখন ভোট গ্রহণ স্থগিত। আমরা দেখলাম যে ওখানে জামাতের প্রার্থী এগিয়ে আছেন, এরকম একটা আমরা ক্যালকুলেশন দেখছিলাম বেসরকারিভাবে। এটা যেহেতু এক্সাক্ট বলা যাচ্ছে না, এটা বলবো না, কিন্তু এখানে ভোট গ্রহণ স্থগিত হয়ে গিয়েছে, কারণ বিএনপি নেতাকর্মী গিয়ে ওখানে
আপনার প্রোটেস্ট বা ওইখানে ভোট কেন্দ্রগুলোর সামনে অবস্থান নিয়ে নিয়েছে। দুঃখজনকভাবে যেটা ঢাকাতে দেখা যাচ্ছে, যদি আপনি আমাকে সময় দেন, ঢাকাতে এই বিষয়টা একটু পরে আসি, মানে স্পেসিফিক আসন ভিত্তিক একটু শুনে আসি। আজিজুল হক জীবনে যে গণমাধ্যমের আকবারি, আপনিও কি এখানে গণমাধ্যমের কোনো বাড়াবাড়ি দেখেন কিনা, যে এক এক গণমাধ্যম এক এক সংখ্যা, এবং আরমান হোসেন যেটি বলছিলেন যে যে জায়গায় একটু ঝুলে আছে সেই জায়গায় আগ বাড়িয়ে, যেখানে বিএনপি এগিয়ে আছে সেখানে আগ বাড়িয়ে কি গণমাধ্যম, এই জায়গায় কি আপনিও কোনো বাড়াবাড়ি দেখছেন কিনা? ধন্যবাদ আপনাকে, পাশাপাশি ধন্যবাদ বাংলা ভিশনকে আমাকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিশনের সকল দর্শক শ্রোতাকে। যদিও গলার অবস্থা খুবই খারাপ, ইলেকশন ক্যাম্পেইনের পর সরাসরি এলাকা থেকে এসেছি, চেষ্টা করব কথা বলতে, দর্শকের বোঝার একটু কষ্ট হবে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমত হচ্ছে ওনার যদি সেই উত্তরটা দিতে চাই আসলে গণমাধ্যম আগ বাড়িয়ে বিএনপির পক্ষে বলছেন কিনা, আমি জাস্ট একটা প্রশ্ন তুলব। বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আপনি যে একটা সংখ্যা বললেন 153, যদি আমি ভুল না করি, বিএনপি এবং জামাত 30, মানে আমাদের এখন পর্যন্ত আমরা যেটি আমি আপনাকে আপনাদের চ্যানেলটাকে আমি এনসিপি 4 জি এখন পর্যন্ত সেটি আছে, এবং অন্যান্য 5। আপনি যেই চ্যানেলগুলোই দেখেন না কেন, মোরলেস 10 থেকে 15টা আসনে কম বেশ আছে এরকম। কোন চ্যানেলে কি এখন পর্যন্ত এরকম দেখেছেন যে না জামাত 70-80 আসন, বিএনপি 50-60 এরকম হয়ে গেছে? বিষয়টা হচ্ছে দেখেন, ওনার কথা অনুযায়ী যদি বলি, বিভিন্ন মানে সংসদীয় আসনে ভোটের কিছু আসন মানে কেন্দ্রের ভোটের ফলাফল ঘোষণার আগেও বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করছে দুইটা কারণে। প্রথমত হচ্ছে আপনি টোটাল কেন্দ্র কয়টা আছে তার মধ্যে কতগুলো কেন্দ্রের ভোট গণনা হয়েছে, কতটুক ভোটের ডিফারেন্স আছে, বাকি ভোট কেন্দ্রগুলোকে অ্যাভারেজ করলে কতটুক ভোট কাউন্ট করার সুযোগ আছে, সেটা দিয়ে আসলে ওই গ্যাপটা কাভার করার সুযোগ আছে কিনা। যেখানে মনে হচ্ছে যে না বাকি যে আসল এই কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রের ভোট গণনার পরেও সেই যে পার্থক্যটা সেটা কাভার করার সুযোগ নেই, সেই ক্ষেত্রে বেসরকারিভাবে ঘোষিত হচ্ছে, সরকারিভাবে তো ঘোষণা করা হয়নি। প্রথমত এটা। দ্বিতীয়ত হচ্ছে ভোটের মার্জিন নিয়ে উনি কথা বলেছেন। হ্যাঁ, অনেকগুলো আসনই অলমোস্ট বলা চলে যে এখানে ভোটের পার্সেন্টেজটা এমন হচ্ছে 2000, 4000, 5000 এইরকম একটা পার্সেন্টেজের গ্যাপের মাধ্যমে ভোটে বিজয় হচ্ছে। আপনি যদি ভুল না করেন 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনও বিএনপির প্রথমত 201 আসন পায়, পরবর্তীতে আরো 2টা আসন যুক্ত হয়, সেখানে 203টা আসন ছিল। অলমোস্ট প্রায় 100 আসনের কাছাকাছি, যেগুলোতে 10 থেকে 12,000 ভোটের ব্যবধানে বিএনপি জয়ী হয়েছিল। বিষয়টা হচ্ছে দেখেন, প্রায় 17 বছর পরে নির্বাচন, ফেয়ার একটা নির্বাচন হয়েছে। উনার কথা অনুযায়ী যদি আমি ধরি, উনি ভোটের যে ভোট গ্রহণ এবং ভোটের গণনা উনি কোনো অভিযোগ দায়ের করে নাই, সেই হিসাবে বলতে পারে একটা ফেয়ার নির্বাচন ছিল। আমরা এটাই চেয়েছি যেখানে জনগণ তাদের ভোটের মতামত প্রকাশ করতে পারে, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, এবং সেটাই হয়েছে। এখন কথা হচ্ছে সেই ভোটের পার্সেন্টেজ এটা 5 ভোটে হতে পারে, 10 ভোটে হতে পারে। আপনারা 2টা আসনের কথা বলেছেন যে ভোটের গণনা স্থগিত হয়েছে। আমি একটা ইস্যু আপনাদের সামনে তুলে ধরব। ঢাকা 16, ঢাকা 11 আসনের আমি একটা কথা বলছি আপনাকে। ঢাকা 11 আসনে ভোটে জয়ী হয়েছেন ওনাদের দলের যিনি প্রধান নাহিদ ইসলাম। আপনি যদি একটু এই বিষয়টা চেক করেন দেখবেন সেখানে পোস্টাল ব্যালটটাও অ্যাড করা হয়েছে, যার ফলশ্রুতিতে উনি জয়ী হয়েছেন। ঢাকা 15 আসনের ইস্যু আছে, ঢাকা 16তেও ইস্যু আছে, সেখানে পোস্টাল ব্যালটের ইস্যুটা আছে, এবং ঢাকা 13তেও আছে। ববি হাজ্জাদ আমাদের ধানের শীষের প্রার্থী যেখানে, সেখানে এটি নিয়ে কথা হচ্ছে। তাহলে আপনি পোস্টাল ব্যালটটা কেন সরকার এই প্রক্রিয়াতে নেওয়া হলো, তাদের মতামতটা কেন নেওয়া হলো? যদি মতামত নিয়েই থাকে, পোস্টাল ব্যালট কি এখানে যোগ হয় না এখন, ওইটা নিয়ে কিন্তু সমস্যা হচ্ছে। ঢাকা 13 আসন, 15 আসন, 16 আসনগুলো, এই 3টা আসনে কিন্তু পোস্টাল ব্যালটের ইস্যুর জন্য দেখবেন সামাজিক মাধ্যমে এক এক ধরনের তথ্য আসছে। এটা হয়তো বা সকালের মধ্যে আমরা ক্লিয়ার হয়ে যাব, বাট বিষয়টা হচ্ছে আমরা আসলে জনগণের মতামতটাকে অ্যাকসেপ্ট করতে রাজি আছি কিনা। আমি জাস্ট একটা জিনিসই এই বিষয়টা আমি ক্লোজ করতে চাই। দীর্ঘ একটা বৃহৎ সময় পর আমরা লাশবিহীন একটা নির্বাচন দেখতে পেরেছি, যেটা আমি মনে করি জনগণের জন্য একটা অর্জন। একটা লাশ যদি হয়ে থাকে, যেটা পড়েছিল জামাতের পক্ষ থেকে, এটা সংবাদ মাধ্যমের আমি নিউজের মাধ্যমে দেখতে পেয়েছি, সেখানে খুলনায় যেটা হয়েছিল, সেই মবের পরবর্তীতে কিন্তু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উনি স্ট্রোক করে মারা যায়। কিন্তু এছাড়া আপনি কোথাও দেখতে পারবেন আমি মনে করি এটি জনগণের মূল বিজয়, নিঃসন্দেহে। আরমান হোসেন, যে ভোটের ফলাফল, একটু প্রশ্নটা আপনার কাছে এভাবে রাখতে চাই। এই আপনারা যদি 11 দলীয় জোট বলি, সেই জোটে আমি আবারও বলি, যদি আমার স্টেশনের সংখ্যাটা আমি এখন ক্যারি করি, জামাত 30 এবং এনসিপি 4, যদি জোটগতভাবে বলি, এই যে 11 দলীয় জোট 30টি আসন, একে কি আপনারা এভাবে দেখেন কিনা, যে যেহেতু জামাতের পক্ষ থেকে এক ধরনের কিন্তু বলা হচ্ছিল, তারা আত্মবিশ্বাসী ছিল যে
সরকার গঠন করার মতো তারা আসন পাবে, সেই জায়গায় এই যে 30টি আসন নিঃসন্দেহে এটা আরও বাড়বে, কিন্তু এটি মোটামুটি পরিষ্কার হচ্ছে যে সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতার দিকে জামাত যেতে পারছে না। এটি কি আসলে জামাতের এক ধরনের পরাজয় হলো কিনা, নাকি জামাত আবার আগের চেয়ে বেশ তো ভালোই ফলাফল করলো? আপনি কিভাবে দেখেন বিষয়টি? ধন্যবাদ। আপনাকে এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে দুইটা বিষয় ক্ল্যারিফাই করব। ফার্স্ট হচ্ছে যে ভোট গ্রহণটা সুন্দর হয়েছে, ভোট গ্রহণটা উৎসব মুখর হয়েছে, এর মানে এটা না যে হচ্ছে আপনার ভোটের ফলাফলটা ফেয়ার হচ্ছে, এটা আপনার বলার সুযোগ নাই। আপনি ভোট ঠিকভাবে দিয়েছেন, ভোট দেওয়ার সময় আপনার দেখা গেল যে আপনি ভোটটা যখন দিলেন আপনার ইলেকশন কেন্দ্রে বলেন বা হয়তো দেখা গেল ওই স্যার আমি যদি বলি আপনার সকাল থেকে বিকাল 4টা 4:30 পর্যন্ত আপনার ভোট গ্রহণটা সুস্থ ছিল, শান্তিপূর্ণ ছিল। সুষ্ঠু ছিল কিনা সেটা কিন্তু বলা সুযোগ নাই। ইঞ্জিনিয়ারিং এর সংখ্যার কথা বলছেন। এরপর ফলাফলের বিষয়টা যদি বলতে হয়, ভোট গ্রহণ সুস্থ হওয়া বা ভোট গ্রহণটা শান্তিপূর্ণ হওয়া আর ফলাফলের ক্ষেত্রে সেটা ফেয়ার হয়, এটার মধ্যে একটা বিষয় আছে। কারণ ধরেন 2008 সালে তো আমরা শুনি বিএনপি যেটা বলে যে বিএনপির 32টা আসন ছিল, সম্ভবত 31 থেকে 32টা আসন পেয়েছে, আওয়ামী লীগ 232টার বেশি আসন পেয়েছে, এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে টার্মটা সেটা আমরা 2008 সালের নির্বাচন থেকে কিন্তু মানে পরিচিত হয়েছে এই টার্মটার সাথে। তো এইখানে দেখেন ফলাফল ঘোষণার ক্ষেত্রে যেটা বলতেছেন আপনি, এই যে মাত্র আমার সামনে যে নাম্বারটা সাইট করলেন, মিডিয়াতে যেটা হচ্ছে যেসব আসনে জামাত কিন্তু এগিয়ে আছে, হ্যাঁ, বা যেসব আসলে জামাত, উনি যেটা বললেন আমার সম্মানিত সহ-আলোচক, যে কয়েকটা কেন্দ্রে আসলে পরবর্তীতে ফলাফল যদি আসেও হয়তো খুব একটা ম্যাটার করবে না কে বিজয়ী হচ্ছে অথবা না হচ্ছে, সেই আসনগুলো কিন্তু জামাতের নেতাকর্মী, জামাতের যে আসনটা সেটাই উল্লেখ করা হচ্ছে না। জামাতের আসন যদি আপনি দেখেন, ঢাকার আসনগুলো বা অন্যান্য আপনার রাজশাহী, রংপুর এবং খুলনা বেল্টে যে আসন পেয়েছে, যদি আপনি ক্যালকুলেট করেন অনেক বেশি আসন, 32টা চাইতে অনেক বেশি আসন। এবং জামাতে যদি আপনি অফিসিয়াল ফেসবুক পেজে দেখেন বা ইয়েতে দেখেন, বেশি আসন পেয়েছে। কিন্তু মিডিয়া সাইট করছে সেখানে 30টা, আপনাদের চ্যানেলে 30টা, কোথাও 32, কোথাও 40, কিন্তু এই সংখ্যাটা চেয়েও বেশি, সংখ্যাটা চেয়ে বেশি। সো এই সংখ্যার বেসিসে আসলে কে কতটুকু কম হলো না বেশি হলো এই জাজমেন্ট করাটা আমি মনে করি না এখন যৌক্তিক হবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম বিষয়টা। আর সেকেন্ড যেটা বিষয়টা আসেন যে হচ্ছে মানে এই ফলাফলটা জামাতের জন্য ভালো হলো কি খারাপ হলো কিনা। ধরেন জামাতের সাথে আমাদের যে জোটটা ছিল, আমি জামাতের স্পোকস পারসন না, হ্যাঁ, জামাতের সাথে যে জোটটা ছিল আমাদের হচ্ছে ইলেকটোরাল একটা অ্যালায়েন্স ছিল। আপনারা বলেছিলেন যে আদর্শিক জোট, আদর্শিক নির্বাচন। এখন জামাত কত আসনে জিতছে বা জামাত কি করছে, এটা জামাত অ্যাজ আ পার্টি সেটা তারা অ্যাসেস করবে। আমি যদি কথা বলি এখানে, আমি আমার পার্টির পার্সপেক্টিভ থেকে বলবো, সেটা হচ্ছে এনসিপি এখন পর্যন্ত 6টি আসনে জিতেছে, এবং কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ 4, ঢাকার আসন যদি বলি রংপুর, এবং আর মোট 6টি আসন তারা জিতেছে সেই সোফার। তো এটা যদি আমাকে অ্যাসেস করি আমি, এনসিপির জন্য এটা ভালো ফলাফল, এনসিপির জন্য এটা এখনো পর্যন্ত ভালো ফলাফল। কারণ একটা রাজনৈতিক দল যেটা মাত্র আপনার হচ্ছে 1 বছরও পরিপূর্ণ হয় নাই গঠন হওয়ার পরে, সে রাজনৈতিক দল নির্বাচনে এসে আপনার 6টা আসনে জয়ী হওয়া, এবং মোটামুটি ভালো ব্যবধানে কিন্তু এনসিপি জিতছে সে আসনগুলোতে। আপনি রংপুরে যদি দেখেন, নারায়ণগঞ্জে যদি দেখেন, ভোটের ব্যবধানটা কিন্তু অনেক বেশি। তো সেটা এনসিপি মোটামুটি আপনার, আমি যদি বলি ইলেকশন ফিল্ডে ভালো করেছে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আপনি ধরেন বিএনপি যে সাংগঠনিক, আপনি একটু আমি এই জায়গাটা একটু একটা প্রশ্ন রাখি, সেটা হচ্ছে যে এই আলোচনাটা ছিল যে এনসিপি যখন জামাতের সাথে জোটে গেল তখন এই নিয়ে তো ব্যাপক সমালোচনা ছিল। আপনাদের কাছে কি মনে হয় কিনা, মনে হলো কিনা যে জামাতের সাথে জোটবদ্ধ না হলে এই সংখ্যাটা আরো বাড়তে পারতো? আসলে এটা জামাতের সাথে জোটবদ্ধ না হলে সংখ্যা বাড়তো এরকম আমার কাছে মনে হয় না। সংখ্যা হয়তো সেম থাকতো, আরো বেশি জনসমর্থন আসলে দেখা গেল হচ্ছে 300 আসনে যদি আমাদের প্রার্থী থাকতো, সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা বেটার ভোট জামাতের সাথে জোটে যাওয়াটা একটা বিষয়। জামাতের সাথে জোটে যাওয়ার বিষয় আসলে এই অ্যানসারটা যদি করি, আমাদের আপনি জানেন যে এনসিপির একটা পার্টিকুলার সেকশন এই জোটটা সমর্থন করে নাই, আবার একটা পার্টিকুলার সেকশন সমর্থন করেছে। সো এটা পরবর্তীতে দল সিদ্ধান্ত যেটা নিয়েছে, দলের সিদ্ধান্ত মেনেই কিন্তু পরবর্তীতে আগাতে হয়েছে। বাট একটা দল যে সিদ্ধান্ত নেয়, প্রত্যেকটা দলের প্রত্যেক মেম্বার কিন্তু এটা সবসময় যে এন্ডোর্স করে ব্যাপারটা এমন, এটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা যায়, গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। সো দেখা গেল যে হচ্ছে যে সেটা আলাদা একটা বিষয়, যেহেতু জোট হয়ে নির্বাচন হয়ে গিয়েছে, সেখানে আপনারা যদি জোটগতভাবে দেখেন, এখানে আমার মনে হয় ফলাফলটা এখনো অনেকটা অফিসিয়ালি আসা বাকি। আমি বলবো না যে এখানে 11 দলীয় জোট জিততে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে না। অ্যাপারেন্টলি বিএনপি সরকার গঠন করবে, এন্ড ইট ওয়াজ ভেরি এক্সপেক্টেড ফ্রম দ্য মানে 5th August of 2024 যে বিএনপি হয়তো যে পরিমাণ সাংগঠনিক স্ট্রাকচার, বিএনপির পূর্বে রাজনৈতিক ইতিহাস এবং সাংগঠনিক শক্তি, কিন্তু জামাতও তো আত্মবিশ্বাসী ছিল যে ক্ষমতা যাবে, আত্মবিশ্বাসী ছিল। আমি বললাম তো, ভোটের রায়টা আসলে যখন আপনার জনগণের রায়টা, সেটা কিন্তু আসলে আপনার কতটুকু আপনার পরিস্থিতি তার প্রতিফলনটা ঘটায়। সো সেই জায়গা থেকে মাত্র 18 আসন থেকে আপনার সর্বোচ্চ ইতিহাসে আসন ছিল 18টা, সেখানে জামাত আমার মনে হয় যে ক্লোজ টু 100 আসনে চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু জামাত বা 11 দলীয় জোট সেটা খারাপ ফলাফল না।
যদি আমি ওই পার্সপেক্টিভ থেকে দেখি। আর এনসিপির পার্সপেক্টিভে যদি বলি, একটা নতুন রাজনৈতিক দল হিসেবে তারা যতটুকু এই অল্প সময়ে সাংগঠনিক শক্তি বলেন, মানুষের কাছে যাওয়ার যে প্রক্রিয়া ছিল, যতটুকু সুযোগ পেয়েছে, সেই হিসাবে এনসিপি আমার মনে হয় যে ভালো করেছে। জি, আজিজুল হক জীবন, আপনি কি মনে করেন যে এনসিপি আসলে কতটা ভালো করলো, আরো ভালো করতে পারতো যদি এই জোটে না যেত, এবং জামাত আসলে কেমন ফলাফল করলো, কতটা ভালো করলো? জি, এই বিষয়ে বলবো, তার আগে আমার সহ আলোচক যে প্রসঙ্গ তুললো তার ব্যাখ্যা দেওয়াটা জরুরি মনে করি। উনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলেছেন, ভেরি আনফর্চুনেট, এটা আমি মনে করতেছি এই জায়গায়, কারণ আমরা জানি এই সরকারটাই অনেকটা তাদের সরকার। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এই নির্বাচনের কিছুদিন আগে প্রকাশ্য, আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমি শেষ করছি, আপনি শব্দটা বলার পর আমার যিনি আমাদের উপস্থাপক উনি কিন্তু প্রশ্ন করেছিলেন যে আপনি কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলছেন কিনা, তখন আপনি সেটাকে সম্মতি দিয়েছেন। আপনি আমি বলতেছি আপনি 2008 সালের প্রসঙ্গ টেনেছেন যে সেখানে বিএনপি বলেছিল ইলেকশন কিছু না, এটা বলেছি। আমি শেষ করি, আমাকে শেষ করতে দিন প্লিজ। আপনি নিজে প্রসঙ্গ টেনেছেন 2008 সালের, যে সেখানে আমরা সহ যে আমরা যে আমাদের সাথে তখন জামাত ইসলামও ছিল, আমরা যে প্রসঙ্গটা টেনেছিলাম ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটাকে টেনেছেন, সেটাকে টানার উদ্দেশ্যই তো আপনি এই নির্বাচনটাকে মনে করছেন এরকম কিছু হতে পারে। আমি যেটা বলি না, আপনি কেন যেটা বলেছেন তাই আমি পাবলিকলি বলতেছি, না আমাকে মিস করতে পারবেন না, প্লিজ আমাকে শেষ করতে দেন, আমি মিস করছি না, বলছি যে হচ্ছে দেখতে পারেন প্লিজ, আপনি যা বলেছেন আমি তা বলছি, শান্তিপূর্ণ ছিল মানে যে ফলাফল সুষ্ঠু হবে এরকম, আমি বলতেছি আমাকে বলতে পারবেন না আপনি, আমি মিস করি নাই, আপনি সেটা আবার দেখলে আপনি নিজে বুঝতে পারবেন আপনি এটা বলেছেন কিনা। আপনি বলেছেন যে ভালো ভোট, সুষ্ঠু ভোট দেওয়া মানেই সুষ্ঠু ভোটের রেজাল্ট আসে, এই ধরনের একটা শব্দ ব্যবহার করেছেন যে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে, বাট রেজাল্টটা কি হবে এটা ডিপেন্ড করতেছে অনেক যদি কিন্তুর উপরে। তো যদি কিন্তুটাই কিন্তু এখন অপশন একটা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, যদি আমি আপনি আমাদের সঠিক ভোটটা দিয়ে থাকি, সেটা সঠিকভাবে অ্যাপারেন্টলি পাবলিকের সামনে না আসে, তার মানে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়া তো এটা চেঞ্জ করার ওয়ে নাই এখানে, তার মানে ইনডাইরেক্টলি আপনি এটাকেই এন্ডোর্স করতেছেন। না না, এটা জনগণ ঠিক করবে, আমি আমার কথাটা বলি, এটা জনগণ জামাতের ফল কেমন হলো না আমি এটা বলবো, কারণ উনি যেহেতু এটা বলেছিল সেজন্য বললাম। দ্বিতীয়ত হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমি যেহেতু জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দায়িত্বে আছি, আমরা গতকাল থেকে আমাদের প্রতিটা নেতাকর্মী সমর্থকদের একটাই নির্দেশনা ছিল, প্রত্যেকটা ভোট কেন্দ্র প্রহার দেওয়া, যাতে করে কেউ ভোট দখল না করতে পারে, জনগণের ভোটের অধিকার যাতে কেউ ছিনিয়ে না নিতে পারে। আপনি যদি চেক করেন গতকালকে বাংলা ভিশনে আমি আলাদা করে কোটেট করেছি প্রায় 42টা নিউজ, যেগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামাত ইসলামের কোনো প্রার্থী, তাদের নেতা বা কর্মী সমর্থক আইদার টাকা দিচ্ছে জনগণকে ভোট কেনার জন্য, অথবা ভোট কারচুপির জন্য হয় ভোটের ম্যাটেরিয়াল নিয়ে ধরা পড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, অথবা এই জাতীয় অনেকগুলো নিউজ। যদি চান আমি সবগুলো লিঙ্ক দিতে পারবো উইথ ডকুমেন্ট। কিন্তু সারা দিন কিন্তু ভোটের পরিস্থিতি আজকে আমি গতকালকে বলতেছি, তাহলে এই বিষয়টা অতীতে ছিল, বিগত 17 বছর ছিল আওয়ামী লীগের সময় যেটা দেখেছি, যারা কিনা ক্ষমতার অপব্যবহার করে জোর করে জনগণের মতামত দিতে চায় তারা এটা করে। তাহলে এটা যদি আমার সমালোচকের কথা অনুযায়ী দেখি যে ফ্রম দ্য 5th আগস্ট উনি যেটা বললো, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের দিন থেকে উনি হয়তো অ্যাপারেন্টলি মনে হচ্ছে বিএনপি সরকার গঠন করছে। আসন সংখ্যা কত হবে সেটা ভিন্ন ম্যাটার, তো আমাদের তো এরকম করার ছিল, তো আমরা সেটা না করে কেন আমরা ভোট পাহারার জন্য সারা দেশের নেতাকর্মীদের ইনস্ট্রাকশন দিচ্ছি? তার মানে আমরা শঙ্কা করেছি যে আমাদের জনগণের যে ভোটের অধিকার, আমাদের যেহেতু মূল ভিত্তি হচ্ছে জনগণের ভালোবাসা, তাদের ভোটাধিকার, সেটা হয়তো বা কেউ ছিনিয়ে নিতে পারে, সেটা রক্ষা করার জন্য আমরা কাজ করেছি এবং আমরা নির্দেশনা দিয়েছি। 2 হচ্ছে যে আপনি বলছেন জামাত জোটের যে ফলাফল এবং তাদের নতুন দল হিসেবে এনসিপির রেজাল্টটাকে আমি কিভাবে দেখবো? অবশ্যই এটাকে বলতে হয় জামাত যেহেতু উড়িয়ে বললো এর আগে সর্বোচ্চ আসন পেয়েছিল সম্ভবত 17 বা 18টা, সেই জায়গা থেকে যেহেতু অলমোস্ট ডাবল হয়ে গিয়েছে, অবশ্যই তাদের রেজাল্ট ভালো হয়েছে, সেটা আমার বলতে হয়। ডাবলেরও বেশি, সেই হিসেবে অবশ্যই ডাবলেরও বেশি, যেহেতু আরো বাড়বে অবশ্যই, যেহেতু এখন অনেকগুলো আসন বাকি আছে, সেই দিক থেকে অবশ্যই তারা ভালো করেছে। বাট ভালো করার বিষয়টার মধ্যে যদি কিন্তু জায়গা আছে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় জাতীয় পার্টিও তাদেরকে অ্যাপারেন্টলি তাদেরকে সমর্থন জানিয়েছেন, যে জাতীয় পার্টিকে আমরা জানি যে এই ফেসিস্ট যে আওয়ামী লীগ আছে, শেখ হাসিনা আছে, তাদের দোসর হিসেবে কাজ করে দেয়, তারাও হঠাৎ করে কি এমন মিরাকল ঘটলো যে হঠাৎ করে জামাতের প্রতি তাদের আনুগত্যতা প্রকাশ করলো? এটা নিয়ে আমার একটু প্রশ্ন আছে। দ্বিতীয়ত হচ্ছে এনসিপির কথা যদি বলি, এনসিপি নতুন দল হিসাবে যে কটা আসন পেয়েছে অবশ্যই ভালো করেছে, সামনে আরও ভালো করবে। বাট তারা যদি জনগণের প্রত্যাশা, যেহেতু আমি একটা রাজনৈতিক দল করি সেই হিসাবে আমি এটা বলতে পারবো না, বাট আমি একজন জুলাই যুদ্ধে হিসাবে, যেহেতু রামপুরা বনশ্রীর মতো একটা জায়গায় যে আসনে নাহিদ ইসলাম মূলত নির্বাচন করছে, কাজ করার সৌভাগ্য হয়েছে নাহিদ ইসলামের সাথে ওই অঞ্চলের রামপুরা, বাড্ডা, এই 2টা থানার যারা কাজ করছে তার সাথে, হ্যাঁ সেই জায়গার অলমোস্ট প্রায় 70 থেকে 80%
তার দলের নেতাকর্মীদের সাথে আমার খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং জুলাই আগস্টের আন্দোলনের সময় থেকে। সেই হিসেবে বলতে পারি যদি তারা সেপারেটলি তাদের সত্তাটাকে আলাদা টিকে রাখতো হয়তো বা আসন বাড়তো না, বাট ওভারঅল সারা দেশে তাদের একটা জনভিত্তি তৈরি হতো, যেটা আমরা আশা করেছিলাম যে বাংলাদেশপন্থী আরও একটা দল দাঁড়িয়ে যাক যারা কিনা ভবিষ্যতে ফাইট ব্যাক করবে এবং ক্ষমতায় যাওয়ার জন্য জনগণকে পাশে নিয়ে সেইভাবে রাজনীতিটা করবে। সেটা আমার মনে হচ্ছে যে ৭১-এর যেই দাগ জামাত ইসলামের সাথে আছে সেটাকে তাদের গায়ে মাখানোর দরকার ছিল বা উচিত ছিল কিনা সেটা আমার একটা প্রশ্ন থাকবে। আমি জাস্ট একটা কথা বলে আমার বক্তব্য এইখানে শেষ করব। তাদের খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা যিনি ঢাকা ৮ আসনে প্রার্থী হয়েছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি একটা টেলিভিশন টক শোতেই সরাসরি আমি দেখেছিলাম ওনার বক্তব্যটা, উনি বলেছিলেন মুজিববাদ এবং মৌদুদিবাদের কবর রচনা করবে বাংলাদেশে। সেই মৌদুদিবাদের সাথে যেহেতু তারা অ্যাটাচড হয়েছে, হয়তোবা তাদের রাজনৈতিক কোনো অ্যালাই হয়েছে, কোনো ভিতরে ইন্টারনাল নেগোসিয়েশন হয়েছে, যার জন্য ওই বক্তব্য থেকে সরে এসে তারা একত্রিত হয়েছে। জি, আরমান হোসেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোট উৎসবের হবে, ভোট উৎসবের হলো, এবং তিনি আজকে ভোট শেষে একটি আহ্বান জানিয়েছেন যে ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে, সে আহ্বান তিনি জানিয়েছেন। এই যে ভোটের ফলাফল আর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হয়ে যাবে, পারস্পরিক শ্রদ্ধাবোধটা অটুট থাকবে কিনা? আচ্ছা, আপনার এই প্রশ্ন আসার আগে আমার সম্মানিত সমালোচকের কিছু বিষয় আমাকে ক্লারিফাই করতে হয়। প্রথমত যেটা আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে ভোট গ্রহণ যদি শান্তিপূর্ণ হয়, ভোট গ্রহণ যদি সুস্থ হয়, সেক্ষেত্রে ফলাফলটা যেন সবসময় ফেয়ার হবে এটা কিন্তু নাও ঘটতে পারে। কেন এটার কথা বলছি? ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আলাপ করবো না, কারণ এইসব ভেগ কথাবার্তা বলার কোনো ইয়ে থাকে না, আমাদেরকে কথা বলতে হলে প্রপার এভিডেন্স নিয়ে বলতে হবে। কিন্তু যেটা বলবো, ঢাকা ৮ আসনে যদি আপনি দেখেন, আমাকে এটা নিয়ে কথা বলতেই হবে আজকে। ঢাকা ৮ আসনে আমি যেহেতু আজকে ইলেকশন কমিশনে পুরোটার সময় ছিলাম এবং আমাদের প্রার্থীদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছিলাম কোথায় কি অবস্থা। ঢাকা ৮ আসনে ফলাফলের ক্ষেত্রে আপনার ব্যালট পেপার যদি আপনি দেখেন, এই যে একটা পার্টিকুলার ব্যালট পেপারে আপনার যেখানে প্রার্থী ভোট দিয়েছেন, ধানের শীষের যে মার্কা বা সিল তার বাইরে সাদা একটি অংশে, সেটাকে আপনার দেখানো হচ্ছে যে ধানের শীষের ভোট হিসেবে কাউন্ট করা হচ্ছে। এই যে আপনি যদি এখানে ব্যালট পেপারটি দেখেন, এটা আমরা ইলেকশন কমিশন আজকে অবজেকশন জানিয়েছিলাম। এখানে প্রার্থী ভোট করেছেন ধানের শীষের বাইরে, হ্যাঁ, খালি অংশে। এখন আরপিও কি বলে, গণপ্রতিনিধিত্ব আদেশ বলে ওই ঘরে প্রতীকে আপনাকে যদি ব্যালট পেপারে যখন একজন প্রার্থী ভোট দিবেন, তিনি ওই প্রার্থীর নাম এবং প্রতীকের যে ঘরটা ওই ঘরে ভোট দিবেন। আর 36 আর আরপিওর বিধি 36 অনুচ্ছেদ 36 অনুযায়ী যদি ওই কোন ঘরে যদি ভোটটা না পড়ে, অথবা ওই সিলটা আসলে কোন ঘরে পড়েছে, কোন প্রার্থীর জন্য হচ্ছে, যদি স্পষ্ট না হয়, সেক্ষেত্রে ওই ভোটটি বাতিল হবে। কিন্তু আমরা দেখেছি যে ঢাকা ৮ আসনে যখন নাসিরউদ্দিন পাটোয়ারি মোটামুটি কয়েকটি কেন্দ্রে ভোট নিয়ে এগিয়েছিলেন, তারপরে ওই আসনগুলোর প্রিজাইডিং অফিসাররা বা রিটার্নিং অফিসার যে ব্যালটগুলো বাতিল হওয়ার কথা, যে ব্যালট পেপার বাতিল হয়ে যাওয়ার কথা আইন অনুযায়ী স্পষ্টভাবে সে ব্যালট পেপারগুলো অ্যাকসেপ্ট করেছেন। কোন কেন্দ্রের? এটা কার্জন হলের ব্যালট পেপার, ওইখানে এই ব্যালট পেপার অ্যাকসেপ্ট করা হয়েছে। এবং আপনার এছাড়া যে ব্যালট পেপারগুলো আপনার হচ্ছে কিছু ব্যালট পেপার বাতিল হওয়ার কথা ডিউ টু টেকনিক্যাল ইস্যুস, সেই ব্যালট পেপারগুলো অ্যাকসেপ্ট করা হচ্ছে। এবং কিছু আসনে যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি ভোটে এগিয়ে আছেন, সে আসনগুলোতে মনে করেন হচ্ছে বাইরে প্রেশার ক্রিয়েট করে, মব ক্রিয়েট করে ভোট গণনা স্থগিত করানো হয়েছে, অথবা ভোট ফলাফলটা যেন প্রকাশ না করা হয় সে ব্যবস্থা করা হয়েছে। আবার ঢাকা ৮ আসনে আমরা একটা জায়গায় দেখেছি, জনাব মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, উনি ভোট গণনার কেন্দ্রে গিয়ে ওখানে নিজে দাঁড়িয়ে আছেন। এটা কিন্তু একজন প্রার্থী পারেন না, তার এজেন্ট থাকবে, সেখানে তারা এটা করতে পারে, কিন্তু প্রার্থী সেখানে ভোট কেন্দ্রে ঢোকার কোনো তার রাইট থাকে না, গণনা কেন্দ্রে ঢোকার রাইট থাকে না, তারা কিন্তু ওখানে দাঁড়িয়ে আছেন। এরপর ঢাকা ৮ আসনে যেখানে বিভিন্ন জায়গায় ফলাফল মোটামুটি চলে আসছে, কিছু আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি বেশ ভালোভাবে এগিয়ে আছেন, কিছু আসনে মির্জা আব্বাস হয়তো ভোট ভালো পেয়েছেন, কিন্তু সম্মিলিতভাবে যেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি এগিয়েছিলেন সেখানে এখন ফলাফল আসছে না, ফলাফলগুলো স্থগিত। এটার কারণটা কি? আপনি যে আসনে ধরেন ৫,০০০ ভোটার, সে আসনে কেন্দ্রে 5,০০০ ভোটার, সে আপনি কেন্দ্র ভোট গণনা করে ফেললেন, বাকি আসনে কেন ফলাফল এখন পর্যন্ত আসছে না? এই প্রশ্নগুলো কিন্তু থাকে। আর আপনি যখন একটা ব্যালট পেপার, এখানে কিন্তু অহরহ উদাহরণ আছে ঢাকা ৮ আসনে যেখানে বাতিল ব্যালট পেপার হচ্ছে প্রিজাইডিং অফিসার অ্যাকসেপ্ট করে নিচ্ছে, সেখানে যদি একটা ব্যালট পেপার যদি আপনার বাতিল ব্যালট পেপার আপনি অ্যাকসেপ্ট করেন, সেটা কিন্তু একটা আনফেয়ারনেস, আপনার আনফেয়ারনেস এই প্রার্থীর প্রতি দেখাতে পারেন না। সো সেই জায়গাটাই বললাম যে আপনার ইলেকশন অ্যাপারেন্টলি যদি দেখা যায় যে সুস্থ হচ্ছে, শান্তিপূর্ণ হচ্ছে, দ্যাট ডাজন্ট মিন যে ফলাফলটা আপনি ফেয়ারলি আপনি প্রোভাইড করতে পারছেন। সেই জায়গায় আপনাদের কণ্ঠে এরই মাঝে ফলাফল না মানার এক ধরনের এবং চ্যালেঞ্জ করার আমি সুর পাচ্ছি, তাহলে পারস্পরিক শ্রদ্ধাবোধ বিশেষ করে ঢাকা ৮ আসনে
তাহলে ঢাকা পারস্পরিক আসনের ক্ষেত্রে। শ্রদ্ধাবোধের শ্রদ্ধাবোধের জায়গায় কি আরেকটা অটুট বিষয় থাকবে যেটা কিনা? আমার সমাজের আলোচক বললেন, জাতীয় পার্টি জামাতের সাথে, আমি বললাম প্রথমত আমি এইখানে জামাতকে ডিফেন্ড জি, করতে আসি নাই। নিঃসন্দেহে। আমি এই জন্য জামাত নিয়ে কিন্তু কোনো আপনাকে প্রশ্ন কিন্তু করিও না। জাতীয় পার্টির সাথে জামাত কোথায় অ্যালায়েন্স করছে, আমি এটা একটু ওনাকে আমাকে বলবো যে একটু স্টেট করেন যে কোন আসনে এটা হয়েছে। কারণ আমরা যেটা দেখেছি যে জাতীয় পার্টি কিন্তু নির্বাচনের আগে তাদের যে আশ্রয় খুঁজছিল, কারণ এই দলটার আসলে যদি আপনি জুলাই লেজিটিমেসি চিন্তা করেন, এই দলে কিন্তু নির্বাচন করার সুযোগ ছিল না, কিন্তু তারা যেহেতু জাতীয় নির্বাচনটা পার্টি নির্বাচন করছে, করলো। তো এইটা আসলে তারা কার কাছে আশ্রয় চেয়েছিল, কাদেরকে তারা আপন মনে করেছিল, সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আর থার্ড যে অপশনটা পয়েন্টটা ভাই তুললেন যে ৭১-এর দাগের ইস্যু নিয়ে জামাতের সাথে জোট করাটা এনসিপির উচিত হয় নাই, সেই প্রশ্নের উত্তর হ্যাঁ না, না আমি- যাবো আমি না। উচিত হয়নি বলি না, আমি মানে একটা এটা প্রশ্ন প্রশ্ন রেখেছি রেখেছে। আমার জায়গা থেকে। এখন আমি ভাইরা প্রশ্ন তো দেখা গেল যে হচ্ছে আমরা তো হয়তো একটা ইলেকশন ১ বছর বা কয়েক মাসের অ্যালায়েন্স হলো একটা এই পর্যন্ত, আমি জানি না কতদূর ভবিষ্যৎ কি। রাজনীতিতে অ্যালায়েন্সের কোনো নিশ্চয়তা থাকে না, ১ মাস মানে ঘন্টা খানেকের মধ্যে অনেক ভাঙাগড়ার খেলা রাজনৈতিক চলে। সমীকরণ বদলে যায়। তো ভাইরা তো ১৭ বছরে অ্যালায়েন্সে ছিলেন, ১৭ বছর না আরো বেশি ছিলেন, ২০ বছর প্লাস ছিলেন। ২০০০ আমরা যদি দেখি ১ সাল থেকে শুরু করে ২২ বছর, ২২ বছর প্রায় আপনারা অ্যালায়েন্সে ছিলেন। সো কি ক্যালকুলেশনে ওরা তখন ওই ৭১-এর দাগওয়ালা জামাতের সাথে অ্যালায়েন্স করেছেন, সেটা ক্লারিফিকেশন আমরা চাইবো। সেটাও তো আর আমাদের ওই যে প্রশ্নটা শেষ যে থাকে। প্রশ্নটা ছিল পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকবে কিনা। পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকার বলতে কি, দেখেন আওয়ামী লীগের এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ আমলের পরে, আওয়ামী লীগের মনে করেন হচ্ছে এই দেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি মূলোৎপাটনের পরে আমরা যেটা চাই যে হচ্ছে এই প্রত্যেকটা দল, বিএনপি, জামাত, এনসিপি, যে দলগুলো বলেন জাতীয় পার্টির মতো দলগুলো ছাড়া, তারা কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা। এরা রাজপথে একসাথে রক্ত ঝরিয়েছে। এদের আওয়ামী লীগের এই ফ্যাসিবাদ আমলের হচ্ছে আপনার যে আমরা সমাপ্তি আনলাম, এর প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে। তো সেই জায়গা থেকে ইলেকশন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, একটি দল জিতবে, একটি দল হারবে, এটাই স্বাভাবিক। কখনোই ২-৩টি দল তো একসাথে জিততে পারে না, বা ২-৩টি হার-জিত জোট একসাথে থাকবেই। জিততে থাকতে পারে না। কিন্তু এটা যেন আমরা আশা থাকবে যে ইলেকশনের পরেও যেন একটা দলের সাথে একটা দলের শ্রদ্ধাবোধ থাকে। আবার যে দলটি বিজয় হচ্ছে সে যেন এরকম ভাবে যেন বিহেভ না করে যে আমার অপোনেন্ট পার্টি আমাকে এই জায়গায় ক্রিটিসাইজ করছে, আমি তাকে আক্রমণ করব, তার বিরুদ্ধে আমি প্রতিশোধ দিব। আবার অপোনেন্ট পার্টির এটা ইয়া থাকবে যে যেহেতু যে পার্টি আমার যে উইনিং পার্টি, তার প্রতি আমার যে যেভাবে সে জিতে আসছে সেটার প্রতি আমার একটা শ্রদ্ধাবোধ বা সম্মান থাকতে হবে। জি। তবে সেক্ষেত্রে আমি যেটা বলবো যে ফলাফলের ভিত্তিতে আমরা এখন যে সময়টায় কথা বলছি, যে ইয়াতে কথা বলছি, এখন আমরা ফলাফলের আসলে যে অ্যাসেসমেন্ট করতে যে পারবো, এটা আসলে প্রপার এক্সাক্ট ফলাফলটা আমরা এখনো পাই নাই।